সবাই একটা কথা সংসদে এসেই বলি আমরা যে আমাদের বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ নাই। গত 20 বছরে যে কোনো বিদ্যুতের ডেভেলপমেন্ট হয় না এই কথাটা কিন্তু কেউ বলেন না। আমাদের যে ফ্যাসিস্ট সরকার যে আমাদের এনার্জি মিনিস্ট্রিটাকে ধ্বংস করে দিয়েছে, এই বিদ্যুতের সমস্যার জন্য আমাদের সরকার বিশেষভাবে চেষ্টা করছে। আমরা আশা করি যে আগামী 1-2 বছরের ভিতরে এই সমস্যার সমাধান হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এই ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়েছে। আমাদের মন্ত্রী ইতিমধ্যেই বলেছেন বাজেটের বাইরে হাজার হাজার কোটি টাকার হিসাব আছে বইয়ে, কিন্তু আমার চোখের সামনে ভেসে ওঠে অন্য হিসাব। একজন কৃষকের ঘামে ভেজা মুখ, একজন শ্রমিকের ক্লান্ত হাত, একজন মায়ের নির্ঘুম রাত, একজন শিক্ষিত তরুণের অপেক্ষা। মাননীয় স্পিকার, আজ আমরা শুধু একটি বাজেট নিয়ে আলোচনা করছি না, আমরা আলোচনা করছি সেই কৃষকের ভবিষ্যৎ নিয়ে যিনি ভোরে মাঠে যান কিন্তু সন্ধ্যায় ন্যায্য দাম পান না। আমরা আলোচনা করছি সেই মায়ের কথা যিনি সংসারের খরচ মেলাতে গিয়ে নিজের প্রয়োজন বিসর্জন দেন। আমরা আলোচনা করছি সেই তরুণের কথা যার হাতে ডিগ্রি আছে কিন্তু চাকরি নেই। আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে কোনো কৃষক উৎপাদনের খরচ নিয়ে আতঙ্কিত হবে না, কোনো ছাত্র অর্থের অভাবে শিক্ষার সুযোগ হারাবে না, কোনো রোগী হাসপাতালের দরজায় দাঁড়িয়ে চিকিৎসার অভাবে ফিরে যাবে না। বাজেট শুধু অর্থনীতির দলিল নয়, এটি একটি জাতির নৈতিক অঙ্গীকার। আমরা কাদের পাশে দাঁড়াবো, কাদের অধিকার দেব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কেমন বাংলাদেশ রেখে যাব তারই প্রতিফলন এই বাজেট। সংখ্যার সাফল্যের চেয়ে মানুষের জীবনের সাফল্যকে বড় করে দেখুন, কারণ ইতিহাস বাজেটের অঙ্ক মনে রাখে না। ইতিহাস মনে রাখে সেই বাজেট যে বাজেট মানুষের জীবনে পরিবর্তন এনেছিল। তারা জানতে চায় বাজেট কি আগামী বছর তাদের জীবনটাকে সহজ করবে কিনা। আমরা সরকার ও বিরোধী দল আলাদা হতে পারি, কিন্তু এই বাংলাদেশ আমাদের সবার। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে অর্থনীতির প্রবৃদ্ধি শুধু পরিসংখ্যানে নয়, মানুষের মুখের হাসিতে দেখা যাবে, যেখানে উন্নয়ন শুধু সেতু ও ভবনে নয়, মানুষের জীবনে প্রতিফলিত হবে। মাননীয় স্পিকার, একদিন আমরা কেউ এই সংসদে থাকবো না, কেউ মন্ত্রী থাকবো না, কেউ বিরোধী দলের সদস্য থাকবো না, কিন্তু বাংলাদেশ থাকবে। আজকের শিশুরা তখন এই দেশের নেতৃত্ব দিবে। সেদিন তারা যেন বলতে পারে একটি প্রজন্ম ছিল যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের ভবিষ্যতের কথা ভেবেছিল। সেই প্রত্যাশা নিয়েই আমার বক্তব্য দিচ্ছি। 2026-27 অর্থ বছরের বাজেটের বেশ কিছু ইতিবাচক দিক উল্লেখ করছি, যদিও বিরোধী দল বাজেট বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আমি অর্থনীতিবিদ নই মাননীয় স্পিকার, বাজেটের বই পড়ে যতটুকু বুঝেছি, আমার দৃষ্টিতে যতটুকু ভালো মনে হয়েছে আমি শুধু সেটুকুই বলবো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক সুরক্ষাকে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। সোলার প্যানেলের উপর শুল্ক ছাড় এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য প্রণোদনা একটি ইতিবাচক পদক্ষেপ। দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষার উপর গুরুত্ব দেওয়া ইতিবাচক হয়েছে। স্টার্টআপের কর সুবিধা, ফ্রিল্যান্সারদের জন্য কর ছাড়, যুব ও নারী উদ্যোক্তা তহবিল কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে বলে মনে করি। যদিও বাজেট বক্তৃতায় এআই নিয়ে খুব বিস্তৃত আলোচনা ছিল না, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। চিকিৎসা শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তিক জ্ঞান ও প্রযুক্তির ব্যবহার এমবিবিএস কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগের কথা বলা হয়েছে। এআই, মেশিন লার্নিং, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং বিগ ডেটা অ্যানালাইসিসের জন্য বিশেষ গবেষণাগার স্থাপনের কথা রয়েছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতের আলোচনায় সরকারি সেবায় এআই ব্যবহার, তথ্য বিশ্লেষণ, সিদ্ধান্ত গ্রহণ, স্মার্ট সিটি উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। স্বাস্থ্য, কৃষি ও জনসেবামূলক খাতে এআই ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাচ্ছে, একটু এলাকার কথা বলি। আমাদের এলাকায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। রাফি নামে একজন শিশু, 8 বছরের শিশুকে
নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার বাবা মার সাথে আমরা মুক্তাগাছাবাসী দাবি করি তার বিচার যেন রামিসা হত্যাকাণ্ডের বিচার যেরকম 6 দিনে হয়েছে তার বিচারও যেন দ্রুত গতিতে হয়, এটা আমাদের এলাকাবাসীর দাবি। যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, এই ঘটনা বলতে গেলে লিডার অনেক সময় লেগেছে। আমাদের আরেকজন মহিলা সংসদ সদস্য উনি বলেছেন, উনি ইতিমধ্যেই বিশ্লেষণ করেছেন যে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটেছে। সত্যি হৃদয় বিদারক, চোখের পানি এসে যায় লিডার। আমরা এর বিচার চাই, যত দ্রুত সম্ভব বিচার চাই। পুলিশ বাহিনী ইতিমধ্যেই মেইন আসামিকে অ্যারেস্ট করেছে। উনি 164 ধারায় জবানবন্দি স্বীকার করেছেন হত্যাকাণ্ডের। কাজেই এই বিচার সহজ হয়েছে। আমার মনে হয় আমরা চেষ্টা করলে এই বিচারটাও রামিসার মতো দ্রুতগতিতে করতে পারি ইনশাল্লাহ। তাহলে একটু এলাকার কথা বলি, মাননীয় স্পিকার একটু সময় বাড়ায় দিয়েন। আমাদের মুক্তাগাছা অত্যন্ত পুরাতন পৌরসভার এলাকা। মাননীয় সদস্য 1 মিনিটে কনক্লুড করেন। 2-3টা মিনিট দেন। আচ্ছা 2 মিনিট, তো ডেইলি কথা বলি না। ওকে 2 মিনিটে শেষ করেন। 3টা মিনিট দেন। 2 মিনিট। মুক্তাগাছার যে মেইন রোড, এই রোডটা আমাদের উত্তরবঙ্গকে কানেক্ট করে। এই রাস্তা দিয়ে যেতে গেলে যদিও বাইপাস হচ্ছে কাজ চলছে, আমাদের মাননীয় সড়ক প্রতিমন্ত্রী সাহেব উনি যথেষ্ট সহযোগিতা করছেন। যেটা 1 বছরে হতো, উনি চেষ্টা করে এটা আগামী 1 মাসের ভিতরেই আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারবো। যদিও কমপ্লিট হবে না, উনিও বলেছেন দ্রুততার সহিত কমপ্লিট করে দিবেন। মুক্তাগাছা শহর দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা উত্তরবঙ্গে যেতে গেলে একটি মাত্র রাস্তা। এই রাস্তাটাকে 4 লেনে রূপান্তর করার দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার। আমাদের মুক্তাগাছায় যে ড্রেনেজ সমস্যা, বাজারগুলোতে যে ড্রেনেজ সমস্যা, প্রতিটা বাজার এই 2-3 বছর পরে পরে রাস্তা করা হয় কিন্তু ভেঙে যায় ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে। এটা মনে হয় শুধু মুক্তাগাছা না, আমাদের সারা বাংলাদেশের এই সমস্যা। এটার দিকে একটা বিশেষ নজর দেওয়া উচিত। আমাদের মন্ত্রী সাহেব এখানে আছেন, ওনার কাছে দাবি জানাবো, ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে আমাদের বাজারের রাস্তাগুলো যদি ড্রেনেজ সিস্টেমগুলি ডেভেলপ করা হলে এই রাস্তাও দীর্ঘদিন টিকবে এবং বাজারে যে প্রবলেমটা হয় সেটারও সমাধান হবে।